আজ আমরা জানবো যে ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা তড়িৎ ক্ষেত্র। এবং এই তড়িৎ ক্ষেত্রের আন্ডারে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এই তড়িৎ ফ্লাক্স খুবই 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 ইম্পর্টেন্ট। সেটা এই তড়িৎ ফ্লাক্স যদি বুঝতে পারো, তাহলে এই তড়িৎ ফ্লাক্স সম্বন্ধীয় তোমাদের বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম তোমরা সহজেই করতে পারবে। এবং তড়িৎ ফ্লাক্স হলো খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক। সেই জন্য এই ক্লাসটি যদি মন দিয়ে দেখো, তাহলে তড়িৎ ফ্লাক্স সম্বন্ধীয় সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এই তড়িৎ ফ্লাক্স বোঝার আগে তোমাকে বুঝতে হবে যে ক্ষেত্র ভেক্টর কি। কেন অ্যাকচুয়ালি এই তড়িৎ ফ্লাক্স তড়িৎ ফ্লাক্স রিলেটেড হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টর। সেই জন্য এই তড়িৎ ফ্লাক্স বোঝার আগে তোমাকে বুঝতে হবে যে ক্ষেত্র ভেক্টর কি। যে ক্ষেত্র ভেক্টর অ্যাকচুয়ালি ক্ষেত্র ভেক্টর কি। ক্ষেত্র ভেক্টর, হ্যাঁ, যদি বলি এই যে আমার কাছে একটা সার্কুলার একটা রিং আছে, তাহলে এটা একটা বৃত্তাকার রিং। তাহলে বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কয়ার, তাই তো? এই বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। ঠিক আছে, তোমরা এবার ভেক্টর রাশি বলতে কাদের বুঝো? ভেক্টর রাশি বলতে বোঝায় যে যেই সব রাশির বা যেই সব ভৌত রাশির মান এবং দিক দুই বর্তমান, মানে অ্যাকচুয়ালি যে যেই সব রাশিগুলোকে প্রপারলি জানার জন্য মান এবং দিক আমাকে দুটাই জানতে হবে। মানে দুটাই কি সাহায্যে আমি যে কোনো ভৌত রাশির আমরা সম্বন্ধে জানতে পারি, তাই? তাহলে আমরা বলি ভেক্টর রাশি। তাহলে এক লাইনে যদি বলি, তাহলে যেই সব ভৌত রাশির মান এবং অভিমুখ দুই বর্তমান, তাকে আমরা বলি ভেক্টর রাশি। ঠিক আছে, এবার তোমাদের একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি যে এর কি আছে? ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে এই রিংকে আমি যদি রাখি এভাবে, তাহলে কত হবে? ক্ষেত্রফল পাই আর স্কয়ার। যদি রাখি এভাবে, তবুও পাই আর স্কয়ার। যদি রাখি ঠিক এভাবে, তবুও পাই আর স্কয়ার। এভাবে পাই আর স্কয়ার। মানে অ্যাকচুয়ালি আমি এই রিংকে যেভাবেই রাখি না কেন, এই রিংয়ের ক্ষেত্রফল কত হবে? অলওয়েজ পাই আর স্কয়ার, তাই তো? তার মানে তোমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখে মনে হবে যে এই ক্ষেত্রফল একটি স্কেলার রাশি। কেন এই ক্ষেত্রফলের কি যে মানটা মানে পাই আর স্কয়ার, সেটা আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন দিকেই আমি যে কোনো অবস্থানে রাখি না কেন, এর কি ক্ষেত্রফল অলওয়েজ পাই আর স্কয়ার হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এই ফিজিক্সের অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রকে আমরা ক্ষেত্র ভেক্টর হিসাবেও আমরা নিয়ে থাকি। যে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ঠিক আছে, আপনি তো বললেন যে ক্ষেত্র ভেক্টর রাশি বলতে মান এবং অভিমুখ দুই আছে, কিন্তু এই ক্ষেত্রফলকে আমি যেখানেই রাখি না কেন, তার অভিমুখের উপর তো ক্ষেত্রফল এর মানটা তো ডিপেন্ড করছে না। তাহলে কি করে আমরা বুঝবো যে ক্ষেত্র একটি ভেক্টর রাশি, বা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রকে আমরা ভেক্টর রাশি হিসেবে ধরছি কোন সাপেক্ষে যুক্তি দিয়ে, তাই তো? সেই জন্য যে ফিজিক্সের অনেক প্রবলেমে আমরা এই ক্ষেত্রফলকে আমরা ভেক্টর রাশি ধরা হয়, যে ক্ষেত্র ভেক্টর। তাহলে এবার এই ক্ষেত্র ভেক্টর কেন ধরবো, বা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রফলকে আমরা ভেক্টর ধরবো কেন, সেটা তোমাদের আগে বুঝতে হবে। এই ক্ষেত্র ভেক্টর কি আগে বুঝার পর তোমাকে জানতে হবে যে তড়িৎ ফ্লাক্স কি। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং এর টপিক আজকে তোমরা পড়বে, যে ক্ষেত্রকে আমরা কেন ভেক্টর ধরবো বা কোন সাপেক্ষে যুক্তি দেবো তার ভেক্টর ফর্ম এর জন্য। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ক্ষেত্র হচ্ছে একটি ভেক্টর রাশি এখানে ধরা হয়। যে তাহলে এই ক্ষেত্রফলকে আমরা ভেক্টর ধরবো কেন, বা অ্যাকচুয়ালি কোন সাপেক্ষে যুক্তি দিয়ে। ঠিক আছে, তুমি এবার একটু শুধু মন দিয়ে ভাবো যে এখানে জল ফ্লো করছে। হ্যাঁ, এখানে জল ফ্লো করছে, মানে জলের ফ্লোর যে ডিরেকশন সেটা অলওয়েজ আনচেঞ্জ আছে, মানে সে চেঞ্জ করছে না, মানে জলের কি ফ্লোটা একই দিকেই যাচ্ছে। এবার মানে এটা তুমি ধরো যে এদিকে জলের ফ্লো আছে,
এবারে জলের ফ্লোর সঙ্গে, হ্যাঁ, এই জলের ফ্লো বেড়ে যাচ্ছে, এই জলের ফ্লোর সঙ্গে যদি এই তলকে যদি কিভাবে রাখি, লম্ব হবে, তাই তো? যে জল ফ্লো হচ্ছে কোন দিকে, এই দিকে, তাহলে আমি ওকে রাখলাম কিভাবে, এই তলকে লম্ব হবে। তো তাহলে জলের ফ্লোর সঙ্গে এই তলকে যদি রাখি লম্ব হবে, তাহলে দেখা যাবে যে এই তল দিয়ে সমগ্র জলরাশি বা সমগ্র জলসূত্র এই টোটাল ক্ষেত্রফল দিয়েই পাস করছে, ঠিক কিনা? আমি বললে হবে না, তোমাদেরকে নিজস্ব ওপিনিয়ন দিয়ে তোমাকে ভাবতে হবে, হ্যাঁ ঠিক হচ্ছে কি হচ্ছে না। কারণ অ্যাকচুয়ালি ফিজিক্স কখনো না যে ফিজিক্স যে আমি তোমাকে বলে দিলাম তুমি একদম মন্ত্রের মতো তুমি মুখস্থ করে নিলে, সেটা কিন্তু বলে তাহলে খুব বিপদ, এবং সেটা লাস্টিং সেটা বেশি দিন করবে না। সেই জন্য আমি করার সঙ্গে সঙ্গে তোমাকে এই প্র্যাকটিক্যালি তোমাকে বুঝতে হবে, তোমাদের নিজস্ব চিন্তা ভাবনা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তুমি প্রপারলি বুঝতে পারবে। এবং যেখানে বুঝতে পারবে না, তখন তুমি আমার সঙ্গে যুক্তি তর্কে অংশগ্রহণ করতে পারবে, তাই তো? এবং যুক্তি তর্কে অংশগ্রহণ করলে তোমার কাছে ওই টপিকটা আরো বেশি ক্লিয়ার হবে, তাই তো? তার মানে জল ফ্লো করছে এই সাইডে এবং এটা কনস্ট্যান্ট, তাহলে জল ফ্লো যেদিকে করছে তার সঙ্গে লম্ব হবে, আমি কাকে রাখলাম, এই তলকে। তাহলে দেখবো যে এই টোটাল ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। তাহলে এই টোটাল পাই আর স্কয়ার তল দিয়ে টোটাল কি জলসূত্র বা জলরাশি কি ফ্লো করতে পারছে, ঠিক আছে? এবার জল তো ফ্লো এদিকে করছে, মানে জল ফ্লো করছে এই সাইডে, এটা টোটালটাই কনস্ট্যান্ট। তাহলে জল ফ্লোর সঙ্গে এই তলকে যদি রাখি এভাবে, তার মানে কি, তার মানে আমি রাখলাম এভাবে, জল যখন ফ্লো করছে এইভাবে, তাহলে এই জল ফ্লোর সঙ্গে এই তলকে মানে পাই আর স্কয়ারকে রাখলাম কিভাবে, এই লম্ব হবে। তাহলে দেখবো যে এই টোটাল পাই আর স্কয়ার ক্ষেত্রফল দিয়ে কি সম্পূর্ণ জলসূত্র বা জলরাশি পাস করছে। কিন্তু এই তলের সঙ্গে এই ক্ষেত্রফলকে যদি রাখি কিভাবে, এবার এই তলের সঙ্গে লম্ব না, যদি কি করি, এই তলকে আমি আস্তে আস্তে আমি এভাবে দেখাচ্ছি, হ্যাঁ ও ছিল এভাবে, এবার আমি আস্তে আস্তে দেখাচ্ছি। বিকে যদি রাখি এভাবে রাখি, কিভাবে, এবার জল ফ্লো হচ্ছে এইভাবে, এবার এই তল যেমন এই পাই আর স্কয়ারকে আমরা এভাবে না রেখে রাখলাম কিভাবে, যে এই জলের ফ্লোর সঙ্গে সমান্তরালে। তাহলে তোমাদের এবার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলো যে এই পাই আর স্কয়ার তল দিয়ে কোনো জলরাশি ফ্লো হবে কি? জলের ফ্লোটা কনস্ট্যান্ট, এই জলের ফ্লোর সঙ্গে এই পাই আর স্কয়ার তলকে যদি রাখি লম্ব হবে, তাহলে টোটাল পাই আর স্কয়ার তল দিয়ে টোটালটাই জলরাশি ফ্লো করতে পারছে এই এর মধ্যে দিয়ে। এবার এই তলকে যদি কি রাখি, এই জলের ফ্লোর সঙ্গে যদি রাখি সমান্তরালে, তাহলে দেখবো এই পাই আর স্কয়ার তল দিয়ে কোনো জলরাশি পাস করতে পারছে না, তাই তো? কোনো জলরাশি পাস করতে পারছে না। তার মানে তোমাদের এখান থেকে ধারণা আসবে যে আমি এখানেও কি ক্ষেত্রফল পাই আর স্কয়ার, যখন কি ছিল জলের ফ্লোর সঙ্গে যখন ক্ষেত্রফল ছিল লম্ব, তখন কি, তখন এই যে বস্তুর কত ছিল ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাই তো? মানে যখন ছিল এভাবে তখনও পাই আর স্কয়ার, যখন রাখলাম কি এই জলের ফ্লোর সঙ্গে সমান্তরালে তখনও পাই আর স্কয়ার। কিন্তু চেঞ্জ কি হলো, জলের ফ্লোর সঙ্গে এই তলকে যখন রাখলাম লম্ব হবে, তখন টোটাল পাই আর স্কয়ার দিয়ে জল ফ্লো করছে, এবং এই যখন মানে নেক্সট কেসে এই জলের ফ্লোর সঙ্গে ওই পাই আর স্কয়ার তলকে যখন রাখলাম কি হবে, সমান্তরালে বা অনুভূমিকভাবে, তখন এই পাই আর স্কয়ার দিয়ে জলরাশি মানে কি এর মধ্যে কি কোনো ফ্লো হচ্ছে কি, এখান থেকে ফ্লো করতে পারছে, হ্যাঁ টোটালটাই। দুইটা কি এভাবে যত ফ্লো করছে এইভাবে, তাহলে এই তল দিয়ে ফ্লো করতে পারছে কি, এই তল দিয়ে, হ্যাঁ এই তল মানে পাই আর স্কয়ার দিয়ে ফ্লো করতে হবে জলকে। জল ফ্লো করছে এইভাবে, যখন রাখলাম কি হবে, লম্ব হবে, তখন এই পাই আর স্কয়ার দিয়ে মধ্যে দিয়ে ফ্লো করতে পারছে। এবার জলের ফ্লোর সঙ্গে এই তলকে রাখলাম কি হবে, সমান্তরালে বা অনুভূমিকভাবে, তখন এই পাই আর স্কয়ার দিয়ে কোনো জলরাশি ফ্লো করতে পারছে না। তার মানে কি, তার মানে তোমরা এটাকে আবার লিঙ্ক করতে পারবে যে আমি এখানেও কি পাই আর স্কয়ার ছিল ক্ষেত্রফলের মান, আবার এখানেও কি ক্ষেত্রফলের মান পাই আর স্কয়ারই ছিল, কিন্তু যখন ছিল এইভাবে
মানে জলের ফ্লোর সঙ্গে লম্ব হবে, তখন এই পাই আর স্কয়ার দিয়ে টোটাল জলরাশি প্রয়োগ করতে পারছে। বা যখন এই পাই আর স্কয়ার ক্ষেত্রফলকে যখন রাখলাম কি হবে, জলরাশি ফ্লোর সঙ্গে সমান্তরালে, তখন এই তল দিয়ে কোনো জলরাশি প্রয়োগ করতে পারছে না। তার মানে আমরা বলতে পারবো যে এই টোটাল পাই আর স্কয়ার ক্ষেত্রফল দিয়ে কি পরিমাণ জলরাশি প্রয়োগ করতে পারবে এই তল দিয়ে, এই তলের মধ্যে দিয়ে, এই তলের মধ্যে দিয়ে কি পরিমাণ জলরাশি প্রয়োগ করতে পারবে সেটা ডিপেন্ড করছে কার উপরে, এই তলকে আমি কত অ্যাঙ্গেলে রাখছি বা কোন ডিরেকশনে রাখছি। তাই তো, যদি রাখি এভাবে তাহলে ম্যাক্সিমাম জল ফ্লো করবে, কেন, একদম তলের সঙ্গে লম্ব হবে, তাহলে ম্যাক্সিমাম ফ্লো করবে। এবং এটাও আমি ম্যাথামেটিক্স দিয়ে আমি দেখাই দেবো। তাহলে কি এখানে কি হবে, ম্যাক্সিমাম ফ্লো করছে। এবার এই তলকেই, এই যে এই তলকেই আমি যত কি আস্তে আস্তে আমি কি করছি, এই বেঁকাবো, তত কি হবে, তত এই তল দিয়ে জলের কি ফ্লোর মানটা আস্তে আস্তে কমে যাবে। তাই তো, যে প্রথমে কি ছিল, প্রথমে ছিল এভাবে টোটালটাই ফ্লো করবে, হ্যাঁ, মানে এই তল দিয়ে সব জল ফ্লো করবে। এবার এই তলকে যদি আমি রাখি ভাবে এভাবে, যদি রাখি ভাবে, তখন তখন তোমরা দেখতে পাবে যে যে এই জলটা ফ্লো করতে পারছে না, এ যাবে বা আর এ যাবে। এই তো, মানে কি যখন ছিল এই লম্ব হবে তখন জল ফ্লো করতে পারছিল, এই ছিল, তখন ফ্লো করতে পারবে সব জল। বাট একে যদি আমি যদি ঘুরিয়ে দিই, মানে যদি ওর ডিরেকশন চেঞ্জ করে দিই, তাহলে এই তল দিয়ে কি জলের পরিমাণটা কমে গেল। এবার একে না এভাবে কমাতে কমাতে, মানে একে কি অ্যাঙ্গেল দেখাতে দেখাতে যদি একদম কি করে দিই, এই অ্যাঙ্গেল কি আস্তে আস্তে কি করছি, আমি আস্তে আস্তে বেঁকাচ্ছি, এই বেঁকিয়ে যদি একদম কি করে দিই জলের ফ্লোর সঙ্গে সমান্তরাল, তাহলে দেখবো যে এই তল দিয়ে আর কোনো জল ফ্লো করতে পারছে না। তার মানে কি আমি এই রিংকে আমি এভাবে রাখি, এভাবে রাখি আর এভাবেই রাখি না কেন, ক্ষেত্রফলের মানটা একই আছে, বাট এই টোটাল ক্ষেত্রফল দিয়ে নির্গত জলরাশির কি মানটা কমছে। তার মানে ক্ষেত্রফল একই আছে, কিন্তু এই তল দিয়ে নির্গত যে জলরাশি বা জলসূত্র সেটা ডিপেন্ড করছে কার উপরে, যে এই ক্ষেত্রফলের ডিরেকশনের উপর। তার মানে আশা করি তোমাদের এটা বুঝতে পেরেছো যে ক্ষেত্রফলকে আমরা এখানে ভেক্টর রাশি ধরছি কেন, যে ক্ষেত্রফলের মানটা অলওয়েজ পাই আর স্কয়ার, কিন্তু এই জলরাশির সঙ্গে এই ক্ষেত্রফলের যদি ডিরেকশন চেঞ্জ করি, তাহলে এই টোটাল ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি নির্গত জলরাশির কি সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রের মধ্যে দিয়ে নির্গত জলরাশির সংখ্যা সেটা নির্ভর করছে কার উপরে, এই ক্ষেত্রফলকে আমি কোন ডিরেকশনে রাখছি বা কোন অভিমুখে রাখছি তার উপর নির্ভর করছে। সেই জন্য এই ক্ষেত্রফলের মান তো একই আছে, কিন্তু এই টোটাল ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত জলসূত্রের মানটা সেটা নির্ভর করছে কার উপরে, ক্ষেত্রফলের ডিরেকশনের উপর। সেহেতু এক্ষেত্রে বা এই কনসেপ্ট অনুযায়ী আমরা ক্ষেত্রফলকে আমরা ভেক্টর হিসাবে যুক্তি দিতে পারি। ক্লিয়ার? তাহলে ক্ষেত্র ভেক্টর হলো। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ঠিক আছে, যে তাহলে যেহেতু তার যে অভিমুখের উপর নির্ভর করছে এই তল দিয়ে নির্গত জলরাশির মান কি হবে, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল ভেক্টর রাশি। কিন্তু যেহেতু ভেক্টর রাশি, তাহলে ওর তো অবশ্যই একটা অভিমুখ থাকা প্রয়োজন, তাই তো? কেন, এই যে ভেক্টর মানে কি মান এবং অভিমুখ, ঠিক আছে, এটা কি আছে একটা বৃত্তাকার রিং, তাহলে মান কত হবে পাই আর স্কয়ার, এটা মান, যেটা ভেক্টর তাহলে কি ওর একটা অভিমুখ থাকবে। তাহলে এই অভিমুখ আমরা মানে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ আমরা কোনটাকে বলি, এই যে ক্ষেত্রের সঙ্গে লম্ব হবে, যে অ্যাকচুয়ালি যে যদি কি বলি এটা একটা ক্ষেত্র, তাই তো, মানে অ্যাকচুয়ালি এটা একটা বৃত্তাকার রিং, হ্যাঁ, মানে বৃত্তাকার রিংটা আমি এঁকেছি এভাবে, মানে কি রাখা আছে এভাবে, রাখা আছে এভাবে, মানে অ্যাকচুয়ালি এটা একটা বৃত্তাকার রিং, কিন্তু হ্যাঁ এই রিংকে আমি রেখেছি কিভাবে, মানে অ্যাকচুয়ালি আমি এভাবে এঁকেছি এভাবে। তার মানে তাহলে এই যে তল, তাহলে তাহলে ক্ষেত্রফল কোনটা হবে, এই পোর্শনটা হবে। তাহলে এই ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা কত পাই আর স্কয়ার, কিন্তু অভিমুখ কোন দিকে হয়, অভিমুখ হয় এই তলের সঙ্গে লম্ব দিকে।
এন হ্যাট। তার মানে ক্ষেত্রফল তো একটি ভেক্টর আছে, তাই তো? ক্ষেত্রফল একটি ভেক্টর আছে, কিন্তু এই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ কোন দিকে হয়? তলের সঙ্গে লম্ব ভাবে, তাই তো? তাহলে তলের সঙ্গে লম্ব হবে, তার মানে যে এখানে যে রাখলাম, তাহলে এই ক্ষেত্রের তাহলে অভিমুখ কোন দিকে? এই তলের সঙ্গে লম্ব, এই তলের সঙ্গে লম্ব। তাহলে ক্ষেত্রকে আমরা ফিজিক্সের বিভিন্ন জায়গাতে আমরা ভেক্টর হিসাবে লিখতে পারি, এবং ভেক্টর হিসাবে লেখার তার যুক্তি কি? এই জলসূত্রের ব্যাখ্যা তোমাকে দিতে হবে। ক্ষেত্রফলের মানে কি আছে, বাট তার অভিমুখ চেঞ্জ করলে ওই ক্ষেত্রের মধ্যে দিয়ে নির্গত জলরাশির সংখ্যাটা চেঞ্জ করছে। কেন? তার ডিরেকশন চেঞ্জ করার জন্য, এবং তার ডিরেকশন কোন দিকে হয়? তলের সঙ্গে লম্ব দিকে। হ্যাঁ, তার মানে এটা কি? ক্ষেত্র। তাহলে এই যে এই ক্ষেত্রের ক্ষেত্র কত? ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে এই ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হয়? এই তলের সঙ্গে যে লম্ব দিকে, সেটা কি তার ক্ষেত্র ভেক্টরের অভিমুখ ধরা হয়। এটা কি? ক্ষেত্রফল। তাহলে ওর তলের সঙ্গে লম্ব দিকে কে কাজ করে? ক্ষেত্র ভেক্টরের অভিমুখটাকে কাজ করা হয়। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল মানে অ্যাকচুয়ালি ক্ষেত্র ভেক্টর কি, বা ভেক্টর কেন, এবং তার অভিমুখ কোন দিকে, তোমাদের এটা জানা হয়ে গেল। এবার তোমাদের মেন যে টপিক, সেখানে প্রবেশ করছি, যে তড়িৎ ফ্লাক্স। যে তড়িৎ ফ্লাক্স, এই তড়িৎ ফ্লাক্স বোঝার জন্য এই ক্ষেত্র ভেক্টরের যে কনসেপ্ট, সেটা খুব জরুরি। কারণ এটা না বুঝতে, ক্ষেত্র ভেক্টর না বুঝতে পারলে তড়িৎ ফ্লাক্স সহজে বুঝতে পারবে না। তাই তড়িৎ ফ্লাক্স, হ্যাঁ, যে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স বলতে বোঝায় কিছুই না। যে তড়িৎ ফ্লাক্স বলতে বোঝাইছে কোন তলের মধ্যে দিয়ে, কোন তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বল রেখার সংখ্যা। যে অ্যাকচুয়ালি তড়িৎ ফ্লাক্স বলতে বোঝাইছে কোন তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। এই যে এটা তো সংজ্ঞা, তো এটা হলো সংজ্ঞা, কিন্তু এই সংজ্ঞার এবার আমরা ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্যাল আমরা ফর্ম দেবো। যে কি বলেছে, যে তড়িৎ ফ্লাক্স মানে কি? যে এটা কি আছে? একটা তল, তাই তো? এটা একটা তল আছে, তাহলে এই তলের সঙ্গে, তাহলে এই তলের সঙ্গে লম্ব হবে। তাহলে এই তলের সঙ্গে লম্ব কোনটা? এটা কি তল? তো কোনটা তল? এটা। তাহলে এর সঙ্গে লম্ব কোনটা? এই বরাবর। যদি বলি এটা তল, তাহলে এই তলের সঙ্গে লম্ব কোনটা? এটা, তাই তো? তাহলে এই তলের মধ্যে দিয়ে লম্ব হবে যে কটি বলরেখা অতিক্রম করতে পারে, তাকে আমরা কি বলি? যে তড়িৎ ফ্লাক্স, তাই তো? তাহলে তড়িৎ ফ্লাক্স কি? যে কোন তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, বা অ্যাকচুয়ালি ওই তলের মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রিক ফ্লাক্স ফ্লো করছে, তার সংখ্যাকে আমরা কি বলি? যে তড়িৎ ফ্লাক্স। এবং এই তড়িৎ বলরেখা কি? এই বলরেখা তো সম্বন্ধে তোমাদের অলরেডি ধারণা হয়ে গেছে। যদি কারো ধারণা না থাকে, তাহলে আমার এই ইলেকট্রিক ফিল্ড সিরিজের প্রিভিয়াস ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের কনসেপ্ট চলে আসবে যে অ্যাকচুয়ালি যে তড়িৎ বলরেখা কি, তাই তো? তাহলে কোন তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যতগুলো কি বলরেখা ফ্লো করে, সেই সংখ্যাকে আমরা কি বলি? যে তড়িৎ ফ্লাক্স। তাহলে এবার আমাকে জানতে হবে যে এই তড়িৎ ফ্লাক্সের এই ম্যাথমেটিক্যাল ফর্মটা কি? হ্যাঁ, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ফর্মটা কি? ধরলাম যে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এবং ধরলাম যে এই বস্তুর মধ্যে টোটালটা কি? এস, মানে টোটাল বস্তুর কি সারফেস হচ্ছে না এস, মানে এস কি টোটাল বস্তুর ক্ষেত্রফল, মানে এস হচ্ছে সমগ্র বস্তুর ক্ষেত্রফল এস। বাট এই টোটাল বস্তুর মধ্যে
আমি একটা ক্ষুদ্র অংশ ধরলাম, যে মানে কি আমি একটা ক্ষুদ্র অংশ কি ধরলাম, যে ডিএস ভেক্টর, তাই তো। আমি একটা খুবই ক্ষুদ্র অংশ ধরলাম যেটাতে, যার মান কত, ডিএস ভেক্টর, মানে সরি মানটা ডিএস, বাট আমি লিখলাম ডিএস ভেক্টর। কেন? কারণ আমাদের অলরেডি জানা হয়ে গেল যে ক্ষেত্রকে আমরা ক্ষেত্র ভেক্টর হিসাবে লিখতে পারি। তাহলে তাহলে এই টোটাল এস এরিয়ার মধ্যে আমি খুবই ক্ষুদ্র অংশ নিলাম যার ক্ষেত্রফল ডিএস। তাহলে এই ডিএসটা কি, ক্ষেত্র ভেক্টর, তাহলে ডিএস ভেক্টর। তাহলে যেহেতু ভেক্টর দেখলাম, তাহলে অভিমুখন দিকে হবে, তাহলে অভিমুখন দিকে হবে একদম চোখ বন্ধ করে। তাহলে এই যে ডিএস ভেক্টর মানে ডিএস, তাহলে এর অভিমুখন দিকে হবে এই তলের সঙ্গে লম্ব দিকে। এই যে তল ধরলাম, কি ধরলাম যে এই তলের, এই যে তল এর সঙ্গে লম্ব দিকে কে কাজ করছে, আমাদের ডিএস ভেক্টর কাজ করছে। এবং 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 ধরলাম যে এই অংশেই বা অ্যাকচুয়ালি যে এই তলকে যে স্থানে রাখা হয়েছে, সেই স্থানে ইলেকট্রিক ফিল্ডটা ঠিক এই বরাবর কাজ করছে। অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ওর যে ক্ষেত্র ভেক্টর, তার মধ্যে কোণ কত আছে, কত গুণ আছে, থিটা, তাই তো, থিটা গুণ আছে। যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে জেনারেল ফর্ম। এর ম্যাক্সিমাম ফ্লাক্স কি হবে বা মিনিমাম ফ্লাক্স কি হবে সেটাও বলবো, এবং তার সঙ্গে বলবো যে ধনাত্মক ফ্লাক্স কি এবং ঋণাত্মক ফ্লাক্স কি, শুধু লেট এন্ড সি, তাই তো। তাহলে এটা কি, যে তল, এর হচ্ছে ডিএস ভেক্টর কোন দিকে আছে, অলওয়েজ তলের সঙ্গে লম্ব, ঠিক আছে। এবং এই স্থানে এই তলের সঙ্গে বা অ্যাকচুয়ালি তল যেখানে আছে সেখানে ও ডিএস ভেক্টরের সঙ্গে ই ভেক্টর কত, থিটা অ্যাঙ্গেলে কাজ করছে। তাহলে এই তলের মধ্যে দিয়ে, মানে কোন তল, অনলি ডিএস, তাহলে এই ডিএস তলের বা ডিএস ভেক্টর তলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স, নির্গত মোট তড়িৎ ফ্লাক্স হবে ফাই ইকুয়ালস টু, ফাইকে আমরা কি বলি, ফাই, এক্ষেত্রে এই ফাই কি হচ্ছে যে তড়িৎ ফ্লাক্সকে ডিনোট করে ফাই দিয়ে। মানে অ্যাকচুয়ালি ফাই বলতে কি বোঝায়, যে কোন তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তাহলে এই ফাই এখানে বলতে কি বোঝায়, তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে। তাহলে এই ডিএস মানে অনলি ডিএস, তাহলে এই অনলি ডিএস ভেক্টর এই তলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, ফাই ইকুয়ালস টু হবে কত হবে, এই যে অনলি কি, অনলি এই তলের মধ্যে দিয়ে, মানে এই তলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, এবার আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমাদের অল্প হলেও তোমাদের ধারণার বাইরে হতে পারে, মানে অ্যাকচুয়ালি ধারণার বাইরে না, যে তোমাদের না হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য এই ছবিটাকে আমি ঠিক একদম হাতে কলমে দেখাচ্ছি। হ্যাঁ, দেখি এই কনসেপ্টটা না তোমাদের মাথার মধ্যে সেটিং করতে সমস্যা হতে পারে, আমি না করে দেবো, কিন্তু তোমাদের সেটিং করতে সমস্যা হতে পারে, সেজন্য আগে আমি তোমাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ, এই মানে অ্যাকচুয়ালি এটা কি, দেখো এখানে একটা কে আছে, একটা আছে সবুজ মার্কার আর একটা আছে কালো মার্কার। তাহলে এটা কি আছে, এটা আছে এই সারফেসটা। হ্যাঁ, এটা কি আছে, এটা আছে এই সারফেসটা এভাবে আছে। তাহলে এই সারফেসটাকেই আমি তোমাদের এখান থেকে তুলে এখানে নিয়ে এসেছি। তাহলে এবার বলো যে এই যে তলের সঙ্গে, মানে এটা কি, যেটা রিং আছে এটা কি, এটাই এই সারফেসটা এখানে। তাহলে এই রিং এর সঙ্গে লম্বকে, ব্ল্যাকটা লম্ব আছে নাকি গ্রিনটা লম্ব আছে, তাহলে এই তলের সঙ্গে লম্ব কে আছে, গ্রিনটা, তাই তো। তাহলে এই তলের সঙ্গে লম্ব কে আছে, গ্রিন। তাহলে এই গ্রিন মানে কি বোঝাচ্ছে, এই ডিএস ভেক্টর, যেটাকে তলের সঙ্গে লম্ব দিকে, তাহলে এটা আছে ডিএস ভেক্টর। এবং এই তল যেখানে আছে সেই স্থানে যে, মানে সেই স্থানে কি, যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এবং এই ইলেকট্রিক ফিল্ডের জন্য তার যে তড়িৎ ক্ষেত্র সেটা কাজ করছে কোন দিকে, সেটা কাজ করছে কোন দিকে, অ্যাকচুয়ালি ডি এস
ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেল, যে এটা এমন না যে অলওয়েজ 0 ডিগ্রি হবে বা অলওয়েজ মানে অ্যাকচুয়ালি কি ডিএস এর সঙ্গে 0 ডিগ্রি হবে বা আবার অলওয়েজ 90 ডিগ্রি হবে, এটা কিন্তু কোনো পসিবিলিটি নাই। সেই জন্য আমি তোমাদের আগে ইন জেনারেল কেস দেখাচ্ছি যে থিটা অ্যাঙ্গেলে কত, তারপর 0 বা 90 ডিগ্রি হলে কি হবে সেটা আমি দেখাচ্ছি। সেটাই আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম কেস, সেটা স্পেশাল কেসের মধ্যে পড়বে। যাই হোক, তাহলে তাহলে এটা কি তল, এটা কি গ্রিন, তাহলে এটা কি তলের সঙ্গে লম্ব কোনটা, সবুজ সাথে লম্ব, তাহলে এই তলের মানে এই তল যেখানে আছে সেক্ষেত্রে ওর যে ই ভেক্টর সেটা কি হবে কাজ করছে থিটা অ্যাঙ্গেলে আছে। এটা আমাদের ইন জেনারেল কেস, হ্যাঁ এটা স্পেশাল কেস না, ইন জেনারেল কেস, তাহলে থিটা অ্যাঙ্গেলে কাজ করছে। এবং তোমরা অবশ্যই জানো তড়িৎ ফ্লাক্স যেদিকে কাজ করে, তড়িৎ ফ্লাক্স মানে কি তড়িৎ বলরেখা যেদিকে কাজ করে সেই বরাবরই আমাদের তড়িৎ ক্ষেত্র কাজ করছে, কাজ করে। এই প্রিভিয়াস ক্লাসই তোমরা পড়েছো, এর আগের ক্লাসগুলোতে, ঠিক আছে। তার মানে যে এটা কি তলের সঙ্গে সবুজটা কি লম্ব, এবং এই স্থানে ই ভেক্টর ডিএক্স এর সঙ্গে কি থিটা অ্যাঙ্গেলে আছে, থিটা অ্যাঙ্গেলে আছে, থিটা অ্যাঙ্গেলে আছে। তার মানে ই আছে এই বরাবর, তার মানে কি তাহলে এই তাহলে এটা কি আমাদের তড়িৎ বলরেখা। তার মানে কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি এটা কি এই ব্ল্যাকটা হচ্ছে তড়িৎ বলরেখা। তোমরা কখনোই তড়িৎ বলরেখার সঙ্গে তড়িৎ ফ্লাক্স কিন্তু সমান করতে পারবে না। তড়িৎ বলরেখা একটা আলাদা কোয়ান্টিটি আর তড়িৎ ফ্লাক্স হচ্ছে একটা আলাদা কোয়ান্টিটি। যে তড়িৎ ফ্লাক্স বলতে কি বুঝি, তলের সঙ্গে যে কটি কোন তলের সঙ্গে লম্ব হবে যে কটি তড়িৎ বলরেখা পাস করবে সেই সংখ্যাটাকে আমাদের তড়িৎ ফ্লাক্স কিন্তু, হ্যাঁ। তার মানে যে এটা কি তলের সঙ্গে গ্রিনটা আছে লম্ব হবে আছে, তার মানে গ্রিন কি বোঝাচ্ছে ক্ষেত্র ভেক্টর। এবং এই অঞ্চলে ই ই মানে কি তড়িৎ ক্ষেত্র কিভাবে আছে ডিএস এর সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে। তার মানে তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা নট তড়িৎ ফ্লাক্স, তড়িৎ বলরেখা তাহলে কি হবে কাজ করছে, কেন ই যেদিকে তড়িৎ বলরেখা সেই দিকেই কাজ করে। তার মানে এই অঞ্চলে এই ই ডিএস এর সঙ্গে থিটা অ্যাঙ্গেলে কাজ করছে। এবার তুমি আসো যে তড়িৎ ফ্লাক্স কাকে বলে। তড়িৎ ফ্লাক্স বলতে বোঝায় এই তলের সঙ্গে লম্ব হবে, তাহলে এই তলের সঙ্গে লম্ব মানে কোনটা এই ডিএস অভিমুখী, ঠিক না। এই তলের সঙ্গে লম্ব বলতে কি বোঝায় এই তলের সঙ্গে লম্ব, সংখ্যা কি বলেছে যে কোন তলের মধ্যে দিয়ে লম্ব হবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, এই ক্লিয়ার। তার মানে এটা কি তল, তাহলে এই তলের সঙ্গে লম্ব বলতে কি বোঝায় ডিএস ভেক্টর অভিমুখী, তাই তো। তার মানে এই তলের সঙ্গে লম্ব হবে যে কটি বলরেখা পাস করবে তাকে আমরা কি বলবো তড়িৎ ফ্লাক্স। তার মানে এক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি এক্ষেত্রে মানে এক্ষেত্রে মানে কি অ্যাকচুয়ালি এই ছবিটাই আমি এক্ষেত্রে তোমাদের 3D দেখাচ্ছি, একদম হাতে কলমে দেখাচ্ছি। তাহলে তাহলে এই তলের সঙ্গে লম্ব হবে যে কটি বলরেখা পাস করবে তাকে আমরা কি বলবো তড়িৎ ফ্লাক্স। তার মানে তাহলে এটা তো ই মানে মোট ফ্লাক্স, মোট মানে সরি মোট বলরেখা কোন দিকে কাজ করছে এই দিকে, মোট বলরেখা কিন্তু মোট বলরেখা, তাহলে মোট বলরেখা কোন দিকে কাজ করছে এই সাইডে, কেন ই যেদিকে তার মানে কি বলরেখা ওই বরাবরই কাজ করছে। কিন্তু এই ব্ল্যাক যেদিকে কাজ করছে ই তাহলে সেই দিকে, তাহলে মোট কি বলরেখা সেই দিকে। বাট এই মোট বলরেখাকে আমরা এখানে মোট ফ্লাক্স বলতে পারবো না, কেন কারণ কি মোট ফ্লাক্স কাকে বোঝায় তলের সঙ্গে লম্ব, তাহলে ই তো তলের সঙ্গে তো লম্ব ভাবে কাজ করছে না, কিভাবে কাজ করছে থিটা অ্যাঙ্গেলে কাজ করছে। তাহলে এই ই এই তলের সঙ্গে লম্ব হবে যে উপাংশ কাজ করবে তাকেই আমরা কি বলবো, তাকে আমরা কি বলবো যে তড়িৎ ফ্লাক্স। তার মানে যে এটা কি আমাদের ডিএস ভেক্টর, এটা ই ভেক্টর, তাহলে এই ই ভেক্টরের এই সবুজ বরাবর মানে এই ডিএস ভেক্টর বরাবর এর কোন উপাংশ কাজ করবে লাগা cos খাড়া সাইন। তার মানে ই এর এই বরাবর কে কাজ করবে, ই এর এই বরাবর কে কাজ করবে ই cos থিটা, তাই না। তাহলে এই বরাবর কে কাজ করবে, এই বরাবর কে কাজ করবে ই cos থিটা। এবং এই ই এরই একটা লম্ব বরাবর কে কাজ করবে ই sin থিটা, তাই না। বুঝতে পারলা কি এটা থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এই থিটা অ্যাঙ্গেলে থাকার জন্য তাহলে এই থিটাকে কি মানে এই ই কে এবার আমরা দুটো অংশে ভাগ করব।
একটা লাগা কস একটা খাড়া সাইন। তার মানে তাহলে এই ই এর কি এটা থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এই ই এর তাহলে এই বরাবর, তাহলে এই ই এর তাহলে এই বরাবর কে কাজ করবে ই cos থিটা, এবং ই এরই তাহলে এই বরাবর কে কাজ করবে ই sin থিটা। তার মানে এই তলের মধ্যে দিয়ে লম্বভাবে যাচ্ছে কে ই cos নাকি ই sin। ই এর সঙ্গে বিএস কি থিটা অ্যাঙ্গেলে থাকার জন্য ই এর cos উপাংশটাই কি একমাত্র এই তল দিয়ে পাস করতে পারছে। তার মানে ই cosটাই কি এক্ষেত্রে এফেক্টিভ তড়িৎ ফ্লাক্সকে ডিনোট করছে। কেন অ্যাকচুয়ালি কি তড়িৎ ফ্লাক্স মানে কি এই তলের সঙ্গে লম্বভাবে যে পথে যাবে। তাহলে ই এর যে cos উপাংশ এটা কি থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে ই এর যে cos উপাংশ সেটা কি এই তলের সঙ্গে লম্বভাবে যাচ্ছে। আর ই এর যে sin উপাংশ ই এর মানে কি তাহলে এই ই এর যে sin উপাংশ সেটা কি সেটা এই তলের সঙ্গে সমান্তরালে পাস করছে। তার মানে তলের সঙ্গে লম্বভাবে পাস করতে পারছে না। তার মানে তাহলে এক্ষেত্রে তাহলে আমরা বলতে পারবো, তাহলে এক্ষেত্রে কি আমরা বলতে পারবো যে তাহলে তাহলে এই বরাবর তাহলে কে কাজ করছে ই cos থিটা, তাই তো ই cos থিটা। তাহলে ই cos থিটা কাজ করছে কোন দিকে এই তলের সঙ্গে লম্ব দিকে। তাহলে এই টোটাল ই তো এই লম্বভাবে তো পাস করতে পারছে না, ও থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে ই এর যে cos অংশ সেটাই তলের সঙ্গে লম্বভাবে কাজ করছে, এবং ই এর যে sin অংশ সেটা কিভাবে কাজ করছে এইভাবে, মানে কি যেটা তলের সঙ্গে সমান্তরালে। তাহলে এই তলের মধ্যে দিয়ে নির্গত যে মোট তড়িৎ ফ্লাক্স, মানে এই তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রম যে মোট বলরেখা সংখ্যা সেটা কোনটা হবে ই cos থিটা। তাহলে একক ক্ষেত্রের মধ্যে দিয়ে তাহলে একক ক্ষেত্রের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স কত হবে ই cos থিটা। তাহলে তাহলে এখানে টোটাল ক্ষেত্র কত আছে ds। তাহলে একক ক্ষেত্রের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স কত ই cos থিটা। তাহলে ds তলের মধ্যে দিয়ে তাহলে ফ্লাক্স কত হবে ইনটু ds। তার মানে এই ds এর মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স বা লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা কত হবে ই cos থিটা ইনটু ds। তাহলে ফাই তাহলে বলতে গেলে কি লিখবো ফাই লিখবো যে ই ds cos থিটা। এবং cos যদি উঠে যায় তাহলে cos উঠলে আমরা কি লিখবো যে ই ভেক্টর ডট ds ভেক্টর। ক্লিয়ার। এবং ফাই ফাই মানে কি তড়িৎ ফ্লাক্স, মানে কোন তলের সঙ্গে লম্বভাবে নির্গত মোট বলরেখার সংখ্যা। তাহলে ফাই কি একটা স্কেলার রাশি। তাহলে ফাই কি তাহলে ফাই হচ্ছে একটি স্কেলার রাশি। স্কেলার কেন স্কেলার কেন কারণ অ্যাকচুয়ালি কি যে এই ফাই কি অনলি শুধুমাত্র কি একটি নির্দিষ্ট সংখ্যাকেই ডিনোট করে। এবং তাছাড়াও তোমরা বলতে পারবে যে ফাই হলো দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট। এবং তোমরা জেনেছো ক্লাস 11-এ যে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয় একটি অলওয়েজ স্কেলার রাশি। তার মানে যে কোন তলের মধ্যে দিয়ে কি নির্গত কোন তলের মধ্যে দিয়ে কি লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে আমরা কি বলি তড়িৎ ফ্লাক্স। তাহলে এই তড়িৎ ফ্লাক্সের মানটা কত হয় ফাই ইকুয়ালস টু ই ভেক্টর ডট ds ভেক্টর। তার মানে এটা মানে আমরা কি লিখতে পারি তার মানে এটা মানে আমরা লিখতে পারি হচ্ছে ই ds cos থিটা। ক্লিয়ার। তাহলে এটাই কি তোমাদের তড়িৎ ফ্লাক্সের যে ম্যাথমেটিক্যাল মানটা। তাহলে তোমরা বুঝতে পারবে যে এই তড়িৎ ফ্লাক্স নির্ণয়ের জন্য ক্ষেত্র ভেক্টরটা কিভাবে ডিপেন্ড করছে। ক্লিয়ার। তাহলে তাহলে ফাই মানে আমরা কি পেয়েছি ই ভেক্টর ডট ds ভেক্টর। হ্যাঁ, তার মানে এটা মানে আমরা লিখতে পারবো যে ই ds cos থিটা। তাহলে এটা কার ক্ষেত্রে এই মানটা কার ক্ষেত্রে শুধু অনলি এই ds ক্ষেত্রের জন্য, অনলি ds। যদি বলি সমগ্র তলের জন্য তাহলে সমগ্র তলের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে তাহলে তড়িৎ ফ্লাক্স হবে ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন s
ইন্টিগ্রেশন এস ই ডিএস কস থিটা। তার মানে এটা মানে কি বোঝাচ্ছে, টোটালটা, তাই তো। যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়, ইন্টিগ্রেশন বলতে বোঝায় ছোটকে বড় করা। হ্যাঁ, ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়, ছোটকে বড় করা। যে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে সব থেকে ভালো এক্সাম্পল কি, একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে সিনেমা। সিরিয়ালে কি করে, সিরিয়ালে একটা জিনিসকেই বারবার দেখায়, বারবার দেখায়, মানে কি যত ইচ্ছাকে বড় করে। তার মানে কি যে অ্যাকচুয়ালি সিরিয়াল ইকুয়াল টু কি, ইন্টিগ্রেশন। আর সিনেমা কি করে, ওই সিনেমা হচ্ছে ওই টোটাল 1 বছর বা 2 বছরে টোটাল সিরিয়ালে যত কিছু ঘটনা ঘটবে ওটাকে কি জাস্ট ক্ষুদ্র সময় মানে 3 ঘন্টার মধ্যে দেখিয়ে দেয়। তার মানে অ্যাকচুয়ালি যে ইন্টিগ্রেশন বলতে বোঝায় সিরিয়াল, আর ডিফারেন্সিয়েশন মানে কি সিনেমা, তাই তো। অ্যাকচুয়ালি সেটাই। তার মানে যে অ্যাকচুয়ালি এই টোটাল ফ্লাক্স মানে কি, তার মানে এটা তো ক্ষুদ্র অংশ, তাই টোটাল অংশের মধ্যে তাহলে মোট তাহলে ফ্লাক্স কত হবে, একে আমি কি করব, ইন্টিগ্রেশন করলে অ্যান্সার কমপ্লিট। হ্যাঁ, এবং এরও আমি অ্যাপ্লিকেশন আমি নিয়ে আসবো গাউসের সূত্রে। ঠিক আছে, তাহলে এটা কি, এটা জাস্ট ডিএস এর মধ্যে দিয়ে, আর তাহলে টোটালের তাহলে মধ্যে দিয়ে কত হবে, ইন্টিগ্রেশন এস মানে টোটাল 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 কি, টোটাল সারফেসের জন্য। তাহলে আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। তাহলে তোমরা কি কি বললে, যে ক্ষেত্র ভেক্টর কি, এটি ক্ষেত্র ভেক্টর বলা হয় কেন, এবং এই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ কোন দিকে, তড়িৎ ফ্লাক্স কি, এবং তড়িৎ ফ্লাক্স একটি স্কেলার রাশি, কেন দুটি ভেক্টর রাশি ডট প্রোডাক্ট, এবং তোমরা জানতে পারলে যে এই তড়িৎ ফ্লাক্সটা এর ম্যাথমেটিক্যাল ফর্মুলা। ক্লিয়ার। তাহলে ফাই মানে কি, ই ডিএস কস থিটা। ঠিক আছে, তাহলে এবার যদি বলা হয় যে সর্বোচ্চ ফ্লাক্স, তাহলে ফ্লাক্সের মানটা সর্বোচ্চ, তাহলে ফ্লাক্সের মান সর্বোচ্চ হওয়ার শর্ত কি, যদি বলা হয় থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। থিটা যদি 0 ডিগ্রি হয় তবে ফাই তাহলে কত হবে, ই ডিএস মানে ম্যাক্সিমাম। আর যদি বলে কি বলে যে সর্বনিম্ন ফ্লাক্স, সর্বনিম্ন ফ্লাক্স, তাহলে সর্বনিম্ন ফ্লাক্সের শর্ত কি, ফাই হতে হবে, সরি থিটা কি হতে হবে 90 ডিগ্রি। তাহলে ফাই তাহলে কত হবে, ই ডিএস cos 90, তাহলে cos 90 কত হয় 0, তাহলে ফাই তাহলে কত হবে 0 0, মানে কি 0 t, মানে একটাও ফ্লাক্স নির্গত হয়নি। তাহলে ফ্লাক্স সর্বোচ্চ হওয়ার শর্ত কি, থিটা 0। এবার থিটা 0 মানে কি বোঝায়, থিটা 0 বলতে কি বোঝায়, থিটা 0 দেখো, এটাও তোমাকে হাতে কলমে দেখাচ্ছি। এই যে, তাই তো। এর আগে যখন করলাম এই কেসটা তখন কেমন ছিল ছবি, এইভাবে ছিল। এবার যদি বলা হয় যে অ্যাকচুয়ালি কি এই কোণটা কত, থিটা, এবার যদি বলা হয় এবার এই ই ডিএস বরাবর আছে, ডিএস বরাবর, তাহলে অ্যাকচুয়ালি যদি এই ডিএস যদি বরাবর থাকে, এই যদি ডিএস যদি বরাবর থাকে তাহলে কি হবে, যদি ডিএস বরাবর থাকে, যদি ডিএস বরাবর থাকে তাহলে এই টোটাল ই কি এটা দিয়ে পাস করতে পারছে, তাই না। যে অ্যাকচুয়ালি যদি থাকে কিভাবে, যদি থাকে থিটা অ্যাঙ্গেল, হ্যাঁ, তাহলে ওর তাহলে এই বরাবর কে কাজ করে ই cos থিটা, আর এই বরাবর কে কাজ করে ই sin থিটা। তার মানে যে যদি কি বলি যে কোণের মানটা 0, তাহলে কোণ 0 হলে কি হবে, এই ই কি টোটালটা কি এই ডিএস বরাবর, তাহলে এই ই এর কি টোটালটা কি ওই তল দিয়ে পাস করতে পারছে, তাহলে উপরে তাহলে কে কাজ করতো, তাহলে উপরে কে কাজ করতো ই sin থিটা, তাই তো। তাহলে থিটা যদি 0 হয় তাহলে ই sin 0 কত হবে, ই sin 0 কত হবে 0। তার মানে কি ওই ই থিটা অ্যাঙ্গেলে থাকলে এর মোট ই এর একটা অংশ কাজ করতো, একটা অংশ কাজ করতো তলের সঙ্গে লম্ব হবে, আর একটা অংশ কোন দিকে কাজ করতো, তলের সঙ্গে সমান্তরালে। কিন্তু তার মানে কি কিছু কি ফ্লাক্স সমান্তরালে, মানে কিছু কি বড় রেখা
তলের সমান্তরালে কাজ করছে, বাট যেগুলো সমান্তরালে কাজ করছে সেগুলো তলের মধ্যে দিয়ে পাস করতে পারছে না। তাহলে যেগুলো সমান্তরালে কাজ করছে সেই বলরেখাগুলোকে আমরা তড়িৎ ফ্লাক্সের আওতায় নিয়ে আসতে পারবো না। সেই জন্য তাহলে কি হলো, তাহলে থিটা অ্যাঙ্গেলে কাজ করলে কিছু কি তড়িৎ বলরেখা ওই তলের মধ্যে দিয়ে কি লম্বভাবে পাস না করার জন্য ওই বলরেখাগুলিকে আমরা তড়িৎ ফ্লাক্স বলতে পারবো না। বাট যদি থিটা কত হয় একদম জিরো, তাহলে থিটা যদি কত হয় জিরো, তাহলে ই সাইন কত হবে জিরো। তার মানে কি এই ডিএস এর সঙ্গে ই যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে ই এর কি কোনো উপাংশই তলের অনুভূমিকভাবে পাস করতে পারবে না। তাহলে টোটাল ইটাই কি হবে ওই তলের মধ্যে দিয়ে পাস করতে পারবে, তাহলে ফ্লাক্স কি হবে অটোমেটিক্যালি ম্যাক্সিমাম, তাই তো। আর অ্যাকচুয়ালি ফ্লাক্স বলতে কি বোঝায় তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তাহলে ডিএস এর সঙ্গে ই যদি কোণ কত হয় 0 ডিগ্রি, তাহলে 0 হলে কি হবে এই তলের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম তড়িৎ বলরেখা পাস করতে পারছে, তাহলে ফ্লাক্স কি হবে ম্যাক্সিমাম। তার মানে যে থিটা 0, তাহলে থিটা 0 বলতে আমরা কি বলবো, তাহলে থিটা 0 বলতে আমরা বুঝবো যে থিটা 0 মানে কি বলবো যে তড়িৎ ক্ষেত্র মানে কি ই ভেক্টর কিভাবে আছে তলের সঙ্গে লম্ব, বাট ক্ষেত্র ভেক্টরের সঙ্গে সমান্তরাল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট লাইন। তার মানে কি যে তড়িৎ থিটা 0 মানে বলতে কি বোঝায় যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর যেটা সেটা কি তলের সঙ্গে লম্ব, তাই না। যে অ্যাকচুয়ালি যদি বলা যায় যে এই অ্যাঙ্গেলটা কত আছে 0, তাহলে এই অ্যাঙ্গেল 0 মানে কি তাহলে এই ই তাহলে কোন দিকে আছে এই তলের সঙ্গে লম্ব দিকে আছে। আর অ্যাকচুয়ালি তলের সঙ্গে লম্ব দিকে থাকা মানে কি বোঝায় ডিএস এর সঙ্গে ই ভেক্টর কিভাবে আছে সমান্তরালে, এটাই না। হ্যাঁ, তার মানে এই তড়িৎ ক্ষেত্র ই কিভাবে আছে তলের সঙ্গে লম্ব, তার মানে ডিএস ভেক্টরের সঙ্গে সমান্তরাল। এবং এই থিটা 90 বলতে কি বোঝায় যদিও থিটা 90, হ্যাঁ যদিও থিটা 90, ঠিক আছে। আর একটা থিটা 90 মানে কি তাহলে এখানে কি আছে থিটা আছে, এটা থিটা, যদি বলি থিটা একদম 90, তাহলে থিটা 90 মানে কি আর অ্যাকচুয়ালি টোটাল ইলেকট্রিক ফিল্ডে কি ওই তলের সমান্তরালে কাজ করছে, মোটটাই কি এই বরাবরই পাস করছে। তার মানে এই তলের কি মধ্যে দিয়ে কোনো ফ্লাক্স যেতে পারছে না। তার মানে ফ্লাক্স কত হবে মানে কি মানে অ্যাকচুয়ালি কি থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে টোটাল ই কি এই তলের সমান্তরালে পাস করছে, মানে এই তলের কি মধ্যে দিয়ে কোনো বলরেখা পাস করতে পারছে না, তাহলে ফ্লাক্স কত 0। তার মানে থিটা 90 বলতে কি বোঝায় ই ভেক্টর তলের সঙ্গে সমান্তরাল, তাই না। দেখো তো তাহলে যদি কি বলি যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 90, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে এই যে তল এই তলের সঙ্গে সমান্তরাল, বাট ডিএস ভেক্টরের সঙ্গে কত 90 ডিগ্রি মানে সমকোণ, মানে এর শুধু উল্টো হয়ে যাবে। তাহলে এই থিটা 90 এর মিনিংটা কি বোঝায় যে ই ভেক্টর তলের সঙ্গে সমান্তরাল, ই ভেক্টর তলের সঙ্গে সমান্তরাল, বাট ডিএস এর সঙ্গে লম্ব। হ্যাঁ, এটা আমি বললাম মানে তোমরা একদম মন্ত্রের মতো মুখস্থ করলে কিন্তু হবে না, তোমরা এটাকেও তোমাদের নিজেরা হাতে কলমে দেখো, নিয়ে তোমরা নিজেরাই যাচাই করো হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিক কিনা। তাই তড়িৎ ফ্লাক্স মানে কত এটা কি হচ্ছে আমাদের ইন জেনারেল কেস ই ডিএস cos থিটা, ডিএস এর জন্য যদি করতে ইন্টিগ্রেশন এস তাহলে টোটালের জন্য, তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স কত থিটা 0, মানে কি তড়িৎ ক্ষেত্র তলের সঙ্গে লম্ব বাট ক্ষেত্র ভেক্টরের সঙ্গে সমান্তরাল, তাহলে কত হবে ম্যাক্সিমাম কত ই ডিএস। যদি বলে সর্বনিম্ন ফ্লাক্স তাহলে থিটা হবে 90 ডিগ্রি, তাহলে cos 90 কত 0, তাহলে 5 0। তাহলে এর অ্যাকচুয়াল তাৎপর্য কি যে ই ভেক্টর কি তলের সঙ্গে কিভাবে আছে তলের সঙ্গে আছে
সমান্তরাল, বাট ডিএস এর সঙ্গে কি আছে লম্ব। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আসে, হ্যাঁ তোমাদের পরীক্ষাতে আসে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম তড়িৎ ফ্লাক্সের শর্ত কি। এবার নেক্সট আমরা পড়ব হচ্ছে এই তড়িৎ ফ্লাক্সের একক এবং মাত্রা। তড়িৎ ফ্লাক্সের একক এবং মাত্রা, ঠিক আছে। তাহলে ই মানে কি বোঝায়, সরি ফাই মানে কি বোঝায়, ই ডিএস কস থিটা। তাহলে ফার্স্ট হচ্ছে সিজিএস এর একক, তাহলে ফাই এর এই যে ফাই, তাহলে এই ফাই এর একক বলতে কি বোঝাবে, ই এর একক, ডি এর একক আর ইনটু কস এর একক, তাই তো। তাহলে ফাই এর একক মানে কি, ই এর একক ইনটু ডি এর একক ইনটু কস থিটার একক। তাহলে ই এর একক কি বোঝায়, ভোল্ট পার মিটার, তাই তো। ডিএস মানে কি ক্ষেত্রফল মিটার স্কয়ার, আর cos থিটা এর তো কোনো একক হয় না, লম্ব বাই অতিভুজ, তাহলে কি হবে কাটল। তাহলে ফাই এর তাহলে একক কি হলো, ভোল্ট ইনটু মিটার। আবার ফাই এর সরি এটা হচ্ছে বললাম এসআই তে, এটা বললাম হচ্ছে এসআই তে বললাম, হ্যাঁ। এবার এই এসআই তে আরেকটা আছে একক, কি কি একক, এসআই তে ই এর আরেকটা একক কি হয়, নিউটন পার কুলম। তাহলে নিউটন পার কুলম ইনটু কত হয়, ইনটু মিটার স্কয়ার। তাহলে একক তাহলে কি লিখবো, নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স। ক্লিয়ার? এটা হচ্ছে এসআই তে একক। এবার সিজিএস একক কি লিখবো, এবার সিজিএস সিস্টেম, তাহলে ফাই এর সিজিএস একক, ই এর একক কি বোঝায় সিজিএস এর, ডাইন পার ইএসইউ, ডাইন পার ইএসইউ বা স্ট্যাট কুলম ইনটু সেন্টিমিটার স্কয়ার। তাহলে কি লিখবো, ডাইন ইনটু স্ট্যাট কুলম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার? এবার মাত্রা, এবার লিখবো মাত্রা, তোমরা এটাকে অবশ্যই নোট করে নিও। এবার হচ্ছে মাত্রা, এবার লিখবো হচ্ছে মাত্রা। তাহলে ফাই এর মাত্রা মানে কি, ই এর মাত্রা, ডিএস এর মাত্রা, cos থিটার মাত্রা। তাহলে ই এফ মানে কি বোঝায়, কিউ ইনটু ই। তাহলে ই মানে কি বোঝায়, এফ বাই কিউ। তাহলে ই এর মাত্রা মানে কি, এফ বাই কিউ ইনটু ডিএস, এটা লেখা যাবে, ইনটু কত হচ্ছে cos অফ থিটা। তাহলে ফোর্স, ই মানে কত, এফ বাই কিউ। তাহলে ই, তাহলে এফ এর মাত্রা কত, এম এল টি পাওয়ার -2 বাই হচ্ছে আইটি ইনটু এল স্কয়ার, আর cos এর কোনো মাত্রা হয় না, তাই না। তাহলে কি হবে, এম এল টি -2 বাই কিউ মানে আইটি ইনটু এল স্কয়ার, কেউ কাটবে না। তাহলে এম এল কিউব আই ইনভার্স আর টি পাওয়ার -3। তাহলে এটা মানে কি বোঝায়, যে তড়িৎ ফ্লাক্সের মাত্রা। মাত্রা এবং একক তোমরা কেউ মুখস্থ করতে যাবে না, তাহলে সবথেকে বোকামোর কাজ করবে, শুধু ইকুয়েশনে তোমরা শুধু মান এবং মানে মাত্রা এবং একক বার করতে হবে, ঠিক আছে। তাহলে মাত্রা হলো একক হলো। এবার তোমাকে জানতে হবে যে ধনাত্মক এবং ঋণাত্মক ফ্লাক্স, এটাও ইম্পর্টেন্ট। কি বললাম, যে ধনাত্মক ফ্লাক্স আর কি বলে ঋণাত্মক ফ্লাক্স, দেখো যদি বললাম যে এটা একটা তল আছে, এটা তল, তাহলে এই তলের এটা একটা কেটে কি তল আছে এবং এক্ষেত্রেও একটা তল আছে, হ্যাঁ। আর এটা কি একটি ক্ষুদ্র অংশ। তাহলে এই তলের ক্ষেত্র ভেক্টর কোন বরাবর কাজ করবে, অলওয়েজ তলের সাথে লম্ব। এবং এক্ষেত্রে কি ক্ষেত্র ভেক্টর কোন দিকে কাজ করবে, অলওয়েজ তলের সাথে লম্ব, ঠিক আছে। যদি বলি এখানে আছে প্লাস কিউ, তাহলে প্লাস কিউ থাকলে এর জন্য তড়িৎ বলরেখা কোন দিকে কাজ করে, প্লাস কিউর জন্য লম্ব হবে ঊর্ধ্বমুখী। তাহলে ই ভেক্টর কোন বরাবর কাজ করবে, ডিএস ভেক্টরের দিকে। এবং যদি বলি এখানে কি আছে
মাইনাস কিউ। তাহলে মাইনাস কিউর জন্য তার তড়িৎ বলরেখা কোন বরাবর কাজ করবে? লম্ব হবে নিম্নমুখী, তাই তো? তার মানে ই ভেক্টর কোন বরাবর কাজ করবে? ডিএস ভেক্টর ওর কি যে, আর অ্যাকচুয়ালি ডিএস ভেক্টর কোন দিকে কাজ করে? তলের সঙ্গে লম্ব। বাট এবং মাইনাস কিউর যে ফ্লাক্স ওটাও কি তলের সঙ্গে লম্ব, বাট কি হবে? লম্ব হবে নিম্নমুখী। তাহলে এক্ষেত্রে তাহলে প্লাস কিউর ক্ষেত্রে ডিএস কি অলওয়েজ তলের সঙ্গে লম্ব, আর প্লাস মানে অ্যাকচুয়ালি কি হয় তড়িৎ ক্ষেত্র ভেক্টর ওটাও কি বা বলরেখা তলের সঙ্গে লম্ব। প্লাসের ক্ষেত্রে কি তলের সঙ্গে লম্ব হবে ঊর্ধ্বমুখী, আর এখানে তলের সঙ্গে লম্ব হবে নিম্নমুখী মাইনাসের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে ডিএস যেদিকে ই সেদিকে, তাহলে কোনটা কত? এক্ষেত্রে 0 ডিগ্রি। আর এক্ষেত্রে ডিএস কোন দিকে? অলওয়েজ কি তলের সঙ্গে লম্ব এবং কি ঊর্ধ্বমুখী, আর এটা কি হবে? ডিএস কি তলের সঙ্গে লম্ব হবে। আর মাইনাস কিউর জন্য তাহলে ই এবং ডিএস এর মধ্যে কোনটা কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা কি জানি ফাই মানে কি ই ডিএস cos থিটা। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি লিখবো? ফাই মানে ই ডিএস cos 0, তাই না? 0। তাহলে ফাই তে কত হবে? ই ডিএস। এবং এই ক্ষেত্রে কত হবে? ফাই ইকুয়ালস টু হচ্ছে ই ডিএস cos কত হবে? cos 180। তাহলে এই cos 180 মান কত হয়? -1। তাহলে ফাই দিলে কত হবে? মাইনাস ই ডিএস। ক্লিয়ার? তার মানে আমরা ধনাত্মক ফ্লাক্স কাকে বলবো? যে যদি এই ডিএস ভেক্টরের অভিমুখ এবং ই ভেক্টরের অভিমুখ কি হয় একই দিকে, তাহলে আমরা কি বলবো? ধনাত্মক ফ্লাক্স, তাই তো? অর্থাৎ কোন তলের মধ্যে দিয়ে লম্ব হবে ঊর্ধ্বমুখী যে বলরেখা তাকে আমরা কি বলবো? ধনাত্মক ফ্লাক্স। এবং ঋণাত্মক ফ্লাক্স কি? ওই তলের সঙ্গে কি লম্ব হবে কিন্তু নিম্নমুখী যে বলরেখা তাকে আমরা কি বলবো? ঋণাত্মক ফ্লাক্স, তাই তো? এখানে একটা নেগেটিভ টার্ম হচ্ছে কারণ ডিএস এর সঙ্গে ই ভেক্টর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ক্লিয়ার? তার মানে ঋণাত্মক ফ্লাক্স বলতে কি বোঝায়? যে কোন তলের মধ্যে দিয়ে লম্ব হবে নিম্নমুখী যে বলরেখা তাকে আমরা কি বলি? ঋণাত্মক ফ্লাক্স। এটা হচ্ছে এটা কি লম্ব হবে বাট সেটা ঊর্ধ্বমুখী, একে বলে ধনাত্মক ফ্লাক্স। তাহলে আশা করি টোটালটাই বুঝতে পেরেছো। ক্ষেত্র ভেক্টর কি? একে ক্ষেত্র ভেক্টর বলা হয় কেন? ক্ষেত্র ভেক্টরের অভিমুখ কোন দিকে? তলের সঙ্গে লম্ব দিকে। ক্লিয়ার? এবার তড়িৎ ফ্লাক্স কি? তড়িৎ ফ্লাক্সের একক মাত্রা এবং ফ্লাক্স একটি স্কেলার রাশি, কারণ দুটি ভেক্টরের ভেক্টর ডট প্রোডাক্ট। ক্লিয়ার? এবং এই তড়িৎ ফ্লাক্স কি সেটা আমি টোটালটাই একদম হাতে কলমে দেখালাম, প্র্যাকটিক্যালি তোমাদের দেখানো হয়েছে। তোমরা এটাকে তোমরা নিজেরাও বাড়িতে দেখবে হ্যাঁ ঠিক হচ্ছে কিনা। এবং তড়িৎ ফ্লাক্স ম্যাক্সিমাম এবং মিনিমাম হওয়ার শর্ত বললে, এবং ধনাত্মক এবং ঋণাত্মক ফ্লাক্স কি সেটাও তোমরা জানলে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।